ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকে। ভারত ও পাকিস্তান 2003 সালের সন্ধি পুনর্বহাল করে অবিলম্বে সামরিক বৈরিতা বন্ধ করতে সম্মত হয়েছে, যাতে করে দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী বৈরী রাষ্ট্র দুটির মধ্যকার উত্তেজনা হ্রাস করা যায়। আজই এক যৌথ বিবৃতিতে দুটি দেশ বলেছে যে তাদের শীর্ষ সামরিক কমান্ডাররা হটলাইন যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন এবং খোলামেলাভাবে আন্তরিক পরিবেশে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাকিস্তান সেনাবাহিনী প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই সম্মত হয়েছে যে 24 ও 25 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে তারা নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য ক্ষেত্রেও সকল চুক্তি ও সমঝোতা মেনে চলবে এবং অস্ত্রবিরতি পালন করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পারস্পরিক লাভজনক ও টেকসই শান্তি অর্জনের স্বার্থে দুপক্ষই পরস্পরের মূল বিষয় এবং উদ্বেগগুলোর দিকে নজর রাখবে, যেসব উদ্বেগের কারণে শান্তি বিঘ্নিত হওয়া এবং সহিংসতা শুরু হবার আশঙ্কা থেকে যায়। তবে এই বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ভারতীয় ও পাকিস্তানি কমান্ডাররা তাদের সংলাপে যে কোনো উচ্চ পরিস্থিতি কিংবা ভুল বোঝাবুঝির অবসানের লক্ষ্যে তাদের সীমান্ত বরাবর কর্মকর্তাদের মধ্যে বৈঠক সহ চলমান দ্বিপাক্ষিক ব্যবস্থা অনুযায়ী চলার কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি এই সমঝোতাকে আঞ্চলিক শান্তিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। ভারতীয় বিশ্লেষকরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আজ মিয়ানমারের রাজনৈতিক সংকট এক নতুন মোড় নিয়েছে, যখন সামরিক শাসকদের সমর্থকরা ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের উপর হামলা করে। এদিন সামরিক বাহিনীর শত শত সমর্থক ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে একটি সমাবেশে যোগ দিতে আসে। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে যে সামরিক বাহিনীর সমর্থকরা যখন শহরটির মূল রেল স্টেশনের কাছে মিছিল করছিল, তখন সেখানে রাস্তার পাশে দাঁড়ানো কিছু লোক তাদের ব্যঙ্গ বিদ্রুপ করে। তখন মিছিলকারীরা তাদের উপর পাথর ছুঁড়ে মারে এবং গুলতিও ব্যবহার করে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে সামরিক বাহিনীর সমর্থক বিক্ষোভকারীরা একটি অফিস ভবনের সামনে আক্রমণ করছে এবং অন্তত একজন বিক্ষোভকারীর হাতে ছুরিও ছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। করোনার কারণে প্রায় 1 বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার 24শে মের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে রাজি নয়, শিক্ষার্থীরা এটা মানতে চাইছে না। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন। সরকার 24শে মের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে রাজি নয়, শিক্ষার্থীরা এটা মানতে নারাজ। তাদের কথা, বাংলাদেশে সবকিছু আগের নিয়মে চলছে। সরকার নিজেই বলছে করোনা এখন নিয়ন্ত্রণে, সেখানে কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে? তাছাড়া সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই খোলা রয়েছে। ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আন্দোলনের ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, করোনা একটি অজুহাত মাত্র। শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা চলছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আচমকা পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার সরকার দাবি মেনে নেয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখনো স্থগিত রয়েছে। 24শে মে পরীক্ষা অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীরা এই সময়সূচি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করেন রাজধানীর কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। পুলিশ সেখানে ব্যাপক লাঠিচার্জ করেছে, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা কার্যক্রম স্থগিতের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেন। পুলিশ তাদের হটিয়ে দেয়, কয়েকজনকে আটক করা হয়। এরপর শাহবাগ থানার সামনে জড়ো হয়ে
শিক্ষার্থীরা 3 দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন। সিলেটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ হয়েছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 410 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ভারতে পেট্রোল, ডিজেল, এলপিজি ও সব রকমের পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, জিএসটি, ই বিল ইত্যাদির প্রতিবাদে সারা ভারত ব্যবসায়ী সংগঠন আগামীকাল শুক্রবার 26শে ফেব্রুয়ারি ভারত বন্ধ ডেকেছে। দেশের 40,000 ব্যবসায়ী সমিতির 8 কোটিরও বেশি সদস্য এতে যোগ দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। আজ বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনের পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামীকাল ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় প্রত্যন্ত প্রান্তেও ব্যবসায়ীরা যেন তাদের ব্যবসা বন্ধ রাখেন, দোকানপাটের ঝাঁপ না খোলেন এবং কোন রকম পণ্য কেনা বেচা না করেন। ব্যবসায়ীদের এই ভারত বন্ধের ডাক সমর্থন করেছে সারা ভারত পরিবহন শিল্প সংগঠনও। তারা জানিয়েছেন, আগামীকাল ভারত বন্ধ তারা যেমন সমর্থন করবেন, সেই সঙ্গে তাদের নিজেদের তরফেও তারা চাক্কা জ্যাম করবেন, অর্থাৎ কয়েক লক্ষ ট্রাক চলাচল করবে না, কোথাও কোনো যানবাহনও চলতে দেওয়া হবে না। একদিকে কৃষক আন্দোলন চলছে, অন্যদিকে ব্যবসায়ী সংগঠন ও পরিবহন সংগঠনের এই জোড়া প্রতিবাদ আগামীকাল ভারতে নানা জায়গায় স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যথেষ্ট বাধা সৃষ্টি করবে বলে ধরে নেওয়া হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। গোপনীয়তা থেকে অবমুক্ত যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রতিবেদন আজ প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2018 সালে সাংবাদিক জামাল খাশোগজির হত্যা অনুমোদন করেছিলেন। এই বিষয়টি সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের এমন 4 জন কর্মকর্তা একথা জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, এই প্রতিবেদন, যার বেশিরভাগটাই সিআইএ তৈরি, এই বিষয়টি দেখছে যে সৌদি যুবরাজ খাশোগজির হত্যা অনুমোদন করেন এবং সম্ভবত হত্যার নির্দেশও দেন, যার ওয়াশিংটন পোস্টে লেখা কলামে যুবরাজের নীতিমালা সমালোচনা করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সংবাদদাতাদের বলেছেন যে তিনি ওই প্রতিবেদনটি পড়েছেন এবং আশা করছেন শিগগিরই সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে কথা বলবেন। রিয়াদের সঙ্গে সম্পর্ক ঢেলে সাজানোর অংশ হিসেবেই এই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। এর আগে বছরের পর বছর এই আরব মিত্র রাষ্ট্র এবং প্রধান তেল উৎপাদনকারী রাষ্ট্রটি তার মানবাধিকার রেকর্ড এবং ইয়েমেনের গৃহযুদ্ধে তার হস্তক্ষেপের জন্য ছাড় পেয়ে আসছিল। ট্রাম্পের সময় 4 বছরের ঘনিষ্ঠ সম্পর্কের পর বাইডেন এখন নিয়ম অনুযায়ী সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চাইছেন। হোয়াইট হাউসের মুখপাত্রী জেন সাকি গতকাল সংবাদদাতাদের বলেছেন যে বাইডেন কেবলমাত্র সৌদি বাদশার সঙ্গে যোগাযোগ করবেন এবং বলেন, অবমুক্ত খাশোগজির প্রতিবেদনটি শিগগিরই প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সেখানে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে এবং তাঁর সরকারকে পদত্যাগ করতে বলেন। পাশিনিয়ান এই সপ্তাহে আরো আগের দিকে সেনাবাহিনীর উপপ্রধানকে বরখাস্ত করার পর সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে এই দাবি আসে। আজ সামরিক বাহিনীর বিবৃতির পর পাশিনিয়ান আরেক ধাপ এগিয়ে গিয়ে জেনারেল স্টাফ চিফ অনিক গ্যাসপেরিয়ানকে বরখাস্ত করেন। পাশিনিয়ান এবং বিরোধী দলগুলো তাদের সমর্থকদের আর্মেনিয়ার রাজধানীতে সমবেত হবার ডাক দিয়েছেন। নভেম্বর মাসে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আসা লড়াই বন্ধের লক্ষ্যে তিনি রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি সই করার পর থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে। ওই চুক্তি অনুযায়ী আজারবাইজান নাগোর্নো কারাবাখ এবং তার আশপাশের বিশাল অঞ্চলের উপর তার নিয়ন্ত্রণ দাবি করে। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অংশ, কিন্তু গত 25 বছরেরও বেশি সময় ধরে তারা আর্মেনিয়ার সমর্থনে আর্মেনীয় জাতিগোষ্ঠীর অধীনে রয়েছে। পাশিনিয়ান এই শান্তি চুক্তিকে এই বলে সমর্থন করছেন যে আজারবাইজানের আগ্রাসন রোধ করার জন্য এই শান্তি চুক্তির প্রয়োজন ছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা
জহুরুল আলম। এক যুগ আগে বাংলাদেশের রাজধানী ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদস্যদের বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের বৃহস্পতিবার শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন স্বজনরা এবং দেশবাসী। 2009 সালের এই দিনে পিলখানায় তদানীন্তন বিডিআর বাহিনীর বিদ্রোহী সদস্যরা হত্যা করেছিল 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে। 26 ফেব্রুয়ারি বিদ্রোহের অবসানের পর যখন এই নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা প্রকাশ্যে আসে তখন সমগ্র জাতি স্তম্ভিত হয়েছিল। নিহত এ সকল সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সেনা কবরস্থানে ভিড় করেছিলেন তাদের স্বজনরা। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাদের আবেগতাড়িত কিছু মনের কথা। লাস্ট ফিউ ইয়ার্স ধরে বলছি যে আজকের দিনটা 25 ফেব্রুয়ারি রেকগনাইজ করা হোক এজ এ ন্যাশনাল ডে টু অনার দিস ন্যাশনাল হিরোজ হু ডাইড ফর দিস কান্ট্রি। একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে ইনভেস্টিগেশন ছাড়া কিন্তু আসলে পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসবে না। পেছনের ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসতে হলে ইনভেস্টিগেশন লাগবে। 12 বছর কেটে গিয়েছে, লাইফ গোজ অন, বাট টু আস আমাদের কাছে এখনো মনে হচ্ছে কি যে আমার বাবা হয়তো সেই দিনই ছিল আর মারা গিয়েছেন। অনেকেই এখন যারা তারা অনেকে এই দিনটা কত ভালো মতো জানে না, সবাই জানা উচিত যে কি হয়েছিল এই দিনে। নিহত সেনা কর্মকর্তাদের কবরস্থানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবরা। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, 3 বাহিনী প্রধান, বিজিবির মহাপরিচালক এবং সাবেক সেনা কর্মকর্তারা কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বিচারের দীর্ঘসূত্রিতায় দেশবাসী হতাশ ও মর্মাহত। তিনি দোষীদের বিচারের চূড়ান্ত রায় এবছরের মধ্যেই ঘোষণার দাবি জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ড করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য। আমরা সরকারকে অনুরোধ জানাবো এই হত্যাকাণ্ডের যারা পরিকল্পনাকারী দেশি বিদেশি শক্তিসমূহ ষড়যন্ত্রকারী তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই হত্যাকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের মনে যে বিভ্রান্তি রয়েছে তা দূর করার উপর গুরুত্ব দেন। সাধারণ মানুষের মধ্যে এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কিছু বিভ্রান্তি আছে। আমরা মনে করি যে সরকারের তরফ থেকে যেগুলো তদন্ত হয়েছে এগুলোকে প্রকাশ করে স্বাভাবিক মানুষকে এই কোনোরকম সন্দেহ বিভ্রান্তি থেকে দূর করার প্রচেষ্টা না হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এই হত্যাযজ্ঞকে বাংলাদেশ বিরোধী একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। এই হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশ বিরোধী একটি ষড়যন্ত্রের ফসল। আমাদের মনে কোনো সন্দেহ নাই এর তদন্ত সুষ্ঠুভাবে হয় নাই এবং এর বিচার প্রক্রিয়া সমালোচনার ঊর্ধ্বে নয়। বিচারিক আদালতে এবং হাইকোর্টে হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ ও সাজাপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ থাকায় বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয় নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী আকস্মিকভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের সেনাবাহিনী জানিয়েছে স্থায়ী শান্তি ও নিরাপত্তার স্বার্থে 24 ও 25 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুই দেশের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস নিজেদের মধ্যে হটলাইনে কথা বলে ঠিক করেছেন স্থায়ী শান্তির লক্ষ্যে 2003 সালের সমঝোতা চুক্তি মেনে চলা হবে। এই যুদ্ধবিরতি জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান সহ সর্বত্র কার্যকর হবে। বলা হয়েছে যদি দুই দেশের সীমান্তে কোন রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বা সংঘর্ষের পরিস্থিতি দেখা দেয় তাহলে দুই দেশ সামরিক পর্যায়ে নিজেদের মধ্যে আলোচনা করে সেই মতপার্থক্য মেটানোর চেষ্টা করবে। কোনো মতেই যাতে অস্ত্র তুলে ধরতে না হয় তার চেষ্টাই করা হবে। ইতিমধ্যে চীন ভারত সীমান্তেও সেনা অপসারণ চলছে। ফলে এই মুহূর্তে দুটি শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কাজ চালিয়ে নেওয়ার মতো হয়েছে বলা যেতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন
একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন। আসুন শোনা যাক। আমরা আজকে কথা বলবো যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি নিয়ে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের আদমশুমারির হিসেব মতে এই মুহূর্তে নাগরিকের সংখ্যা প্রায় 33 কোটির মতো। এই 33 কোটির মধ্যে কিন্তু 1,20,00,000 মানুষ সংযুক্ত নন, যাদেরকে কিনা বৈধ অভিবাসী বলে গণ্য করা হচ্ছে না। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার অনেক কটি দেশের মানুষও আছেন। অনেকেই হয়তো বৈধ কাগজপত্র নেই, কিন্তু একটা কথা অত্যন্ত জোরের সঙ্গে বলা দরকার, সেটা হচ্ছে এরা কারো উপরে বোঝা হয়ে নেই। এরা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করছেন, এবং নিজেরাই শুধু করছেন না, অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছেন। শুধু তাই না, দেশের বাড়িতে এখানে সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করছেন, দেশের বাড়িতে প্রবীণ মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা পাঠাচ্ছেন। কিন্তু এই যে 1.2 মিলিয়ন যে নাগরিক, যে অধিবাসী এদেশে আছেন, যাদেরকে বৈধতা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, কিন্তু এখন বাইডেন প্রশাসন বলছেন যে এদেরকে আমরা বৈধতা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করব। অ্যাটর্নি অশোক কুমার কর্মকার, আপনি অনেক সুন্দরভাবে বর্ণনা করলেন যে যারা কিনা এদেশে নন সিটিজেন আমরা বলছি, যারা কিনা এখনো পর্যন্ত তাদের সনদ নিয়ে এখানে থাকার মতো, তাদের যে অবস্থা, তাদের অবদান এবং তাদের যে অবস্থা, সবটাই আপনি বর্ণনা করলেন। আমি আরেকটু আলোকপাত করবো ওটার উপরেই, যে আসলে কতগুলো মিথ এবং কতগুলো ফ্যাক্ট আছে আপনার ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্টদের নিয়ে, যাকে আমরা নন সিটিজেন বলি। আর সাধারণভাবে যারা অ্যান্টি ইমিগ্রেশনের বিপক্ষে যাদের মতামত থাকে, তারা কতগুলো জিনিস চারিদিকে প্রচার করে। যেমন ইমিগ্রেন্টরা এদেশে, নন ইমিগ্রেন্ট যারা কিনা এদেশের নন সিটিজেন, তারা আমেরিকার সম্পদ গুলোকে তারা ভোগ করছেন, তারা এদেশে তাদের কোনো অবদান নেই, তারা আমাদের স্বাস্থ্য খাতের প্রতি আমাদের যে সুবিধাটা সেটাকে বঞ্চিত করেছে, নাগরিকদের বঞ্চিত করেছে, তারা আমাদের বোঝা বিভিন্ন ভাবে কিন্তু কতগুলো মিথ সরিয়ে দেওয়া হয়। এবং আলটিমেটলি মানুষ যখন অজ্ঞ থাকে, যখন এটা কোনো ফ্যাক্টস দ্বারা তারা সাপোর্টেড না হয়ে একটা জিনিসকে বিশ্বাস করতে শেখে, সেটা কিন্তু সমাজের মধ্যে প্রথমত হলো রাষ্ট্রের লাভ হয় না, তেমনি লাভ হয় না যারা কিনা সিটিজেন, যারা মনে করেন তাদের ক্ষতি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের লাভ হচ্ছে, তারা না জেনেই তারা নিজেদের ক্ষতি করছেন। কিন্তু তারা মনে করছেন যে নন সিটিজেনদের এখানে থাকতে দেবেন না, তাদেরকে কোনো সুবিধা দেওয়া মানেই আমাদের অসুবিধা, তা কিন্তু নয়, মোটেই নয়। বরং যেগুলো আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে, বিভিন্নভাবে স্টাডি করা হয়েছে, তাতে কি দেখা যাচ্ছে যে যারা কিনা নন সিটিজেন তারা কিন্তু এদেশের জব গুলোকে খাচ্ছে, তা কিন্তু না, বরং যেসব জব করার মতো আমাদের এনাফ লোক নেই, তা বলেন স্কিল্ড বলেন অথবা আনস্কিল্ড বলেন, সব জায়গাতেই আমাদের কিন্তু লোক দরকার। এই জায়গায় আপনাকে একটু থামাতে চাই মাসুদ বাবু, সেটা হচ্ছে যে এই যে 1.2 মিলিয়ন পিপল যাদেরকে বলা হচ্ছে যে বৈধ কাগজপত্র নেই, এদের মধ্যে বাংলাদেশের মানুষের সংখ্যা কত হতে পারে বলে আপনার ধারণা? খুব মুশকিল, কারণ হলো বলাটা হলো আমরা অনুমান করতে পারি হয়তো কয়েক লক্ষই হবে, কিন্তু কোনো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই। সেভাবে প্রত্যেক বছর কতজন লোক আপনার অ্যাসাইলাম পায় তার একটা প্রত্যেক বছর স্ট্যাটিস্টিক্স বেরোয়, কিন্তু এ দ্বারা প্রমাণিত হবে না যে যারা অ্যাসাইলাম করেছিল, যারা করেনি তাদের সংখ্যা কত। যারা এসছে, অনেক সময় এসছেন বিভিন্নভাবে বিষয়ে এসে আপনার থেকে গেছেন, তাদের পরিসংখ্যানটা কিন্তু এইভাবে আমরা পাইনি এখনো। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট। তবে অনুমান করতে পারি আমরা যে কয়েক লক্ষ হবে, 2-3 লক্ষ হতেই পারে, তার চেয়ে একটু বেশি হলে আমি আশ্চর্য হব না, বিভিন্নভাবে যাদের সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা কিন্তু অনেকটাই অনেক বড়ই সেদিক থেকে, এবং আমরা খুব বিভিন্নভাবেই লাভবান হব এই যে প্রক্রিয়া চলছে। আমরা যদি বলি অ্যামনেস্টি অথবা যদি বলি নতুন যে পদক্ষেপ যেটাকেই বলি না কেন, এর দ্বারা আমরা কিন্তু বিশেষভাবে লাভবান হব। আপনারা জানেন যে অনেকগুলো কন্ডিশন আছে অবশ্যই। যারা কিনা এই বর্তমান যে প্রস্তাবনা আছে, প্রস্তাবিত আইন আছে, তারা যারা কিনা এর মধ্যে পড়বেন, তাদেরকে আমি বলবো যে যারা 2021-এর 1 জানুয়ারি আগে এখানে এসেছিলেন তারা, এবং যাদের অবশ্যই এখন পর্যন্ত যে আইনটা প্রস্তাবিত আছে, যারা অবৈধ বলতে আমরা অবৈধ শব্দটা ব্যবহার না করে বলতে পারি আউট অফ স্ট্যাটাস হয়ে গেছেন, তাদের জন্যই মূলত
সুতরাং আপনাকে, এবং আরো একটা ভালো মজার জিনিস আছে, যারা কিনা অলরেডি রিমুভ হয়ে গেছেন দেশ থেকে বা চলে গেছেন 2017 জানুয়ারির পরে, তারাও যদি এই দেশে আবার কিন্তু এই আওতায় আবেদন করতে পারবেন। তবে যদি 3 বছরের বেশি আপনার তার আগে এখানে থাকতে হবে। সুতরাং এখানে অনেক কিছু সুবিধা, অনেক কিছু আছে। শুধুমাত্র এই দেশের যারা 1.1 বা 2 মিলিয়ন যাদেরকে বলা হয়, তার বাইরেও যারা অনেকে রিমুভ হয়ে গেছেন, এই দেশ থেকে চলে গেছেন, তারাও কিন্তু এই আবেদন করতে পারবেন। সুতরাং আমার সবার কাছে আমার অনুরোধ যে এই সময়কালীন আপনারা যে সময়টা ব্যবহার করবেন যখন তুমি অ্যাপ্লিকেশন করা আগ পর্যন্ত, ইউ হ্যাভ টু বি সেফ, be safe, don't have contract corona, and pay taxes and away from crime and anything. আমি জানি আমাদের বাংলাদেশি কমিউনিটি ক্রাইম প্রবণ না মোটেই, সুতরাং আই এম ভেরি হোপফুল যে এই আইন যদি আসে সবচেয়ে বেশি যারা উপকৃত হবেন বাংলাদেশি, আমাদের ইমিগ্রেন্ট, এবং দে আর ভেরি পিসফুল ইন দিস কান্ট্রি। আমাদের এই সুনামটা আছে। ধন্যবাদ। সালাম, নমস্কার, শুভরাত্রি। আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন। আসুন তার কাছে বিস্তারিত শুনি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ আপনাদের শোনাবো জোসেফিন বেকারের কথা। জোসেফিন বেকারের জন্ম 1906 সালের 3 জুন। আমেরিকান বংশোদ্ভূত ফরাসি এই কৃষ্ণাঙ্গ নারী ছিলেন একজন শিল্পী ও নাগরিক অধিকার কর্মী। তার কর্মজীবন মূলত ইউরোপ কেন্দ্রিক ছিল এবং তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি 1927 সালে নিঃশব্দ চলচ্চিত্র মারিও নোলপাস ও হেনরি টেভন্টের পরিচালিত সাইরেন অফ দ্য ট্রপিক্সে অভিনয় করেন। কর্মজীবনের প্রথম দিকে বেকার একজন নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি পেয়েছিলেন। 1927 সালে গীতিনাট্য অড ওয়ে ডি ফোলিওতে তার প্রথম অভিনয় চাঞ্চল্য সৃষ্টি করে। তার পোশাক, যা কৃত্রিম কলা দিয়ে তৈরি করা হয়েছিল, একটি ছোট স্কার্ট এবং গলায় মালা, পরে প্রতীক হয়ে উঠেছিল। মিজোরি সেন্ট লুইতে জন্ম হলেও তিনি তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন এবং 1937 সালে ফরাসি শিল্পপতি র লয়নকে বিয়ের পর ফরাসি নাগরিকত্ব পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসি প্রতিরোধে সহায়তা করার জন্য পরিচিতি লাভ করেছিলেন। যুদ্ধের পর তাঁকে রেজিস্ট্যান্স পদক দেওয়া হয় ফরাসি জাতীয় মুক্তি কমিটির তরফ থেকে। ফরাসি সামরিক বাহিনী তাঁকে খোয় ডে গেরে পদক দেয়। বেকার যুক্তরাষ্ট্রে বিভক্ত শ্রোতাদের জন্য অনুষ্ঠান করতে অস্বীকার করেছিলেন এবং নাগরিক অধিকার আন্দোলনে তাঁর অবদানের জন্য খ্যাতি অর্জন করেছেন। 1968 সালে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার পর কোরেটা স্কট কিং যুক্তরাষ্ট্রের আন্দোলনে অনানুষ্ঠানিক নেতৃত্বের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সন্তানদের কথা বিবেচনা করে ওই প্রস্তাবটি তিনি প্রত্যাখ্যান করেন। 15 বছর বয়সে তিনি নিউ ইয়র্কে যান এবং ব্রডওয়েতে বিভিন্ন গীতিনাট্যে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। জোসেফিন বেকার কোরাস লাইনের শেষ প্রান্তে সর্বশেষ নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন, যেখানে তার চরিত্রটি ছিল কৌতুক শিল্পীর। নাচটি তিনি এমন উপায়ে রপ্ত করেছিলেন যার জন্য ওই চরিত্রটিকে পরবর্তীতে দি পৌনি হিসেবে বর্ণনা করা হয়। বেকার ওই সময় ছিলেন ভডিভিলের সর্বাধিক বেতনের কোরাস শিল্পী। জোসেফিন বেকার একটি নতুন উদ্যোগের জন্য প্যারিসে যাত্রা করেছিলেন এবং 1925 সালের অক্টোবর মাসে প্যারিসের লা রেভু নাগরিতে থিয়েটার ডি ডেশাম্প আলেসাসে কাজ শুরু করেন। 1974 সালে দি গার্ডিয়ানকে দেয়া একটি সাক্ষাৎকারে জোসেফিন বেকার ব্যাখ্যা করেছিলেন, 20-এর দশকে ফ্রান্সে তিনি প্রথম খ্যাতি পেয়েছিলেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি প্যারিসে চলে যান। পুরো ইউরোপ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন গীতিনাট্যে কাজ করে প্রশংসিত হয়েছেন জোসেফিন বেকার। ফ্রান্সে থাকা সত্ত্বেও জোসেফিন বেকার 50-এর দশকের নাগরিক অধিকার আন্দোলন সমর্থন করেছিলেন। তিনি যখন তার স্বামী জোকে নিয়ে নিউ ইয়র্কে পৌঁছেছিলেন, জাতিগত বৈষম্যের কারণে 36টি হোটেল তাদের রিজার্ভেশন অস্বীকার করে। ওই বৈষম্যের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্রের জাতিগত বৈষম্যের ওপর লেখালেখি শুরু করেন। টেনেসির ন্যাশভিলে ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ফিস্ক ইউনিভার্সিটিতে ফ্রান্স, উত্তর আফ্রিকা এবং ফ্রান্সের জাতিদের সমতা নিয়ে বক্তব্য রেখেছিলেন। নাগরিক অধিকার আন্দোলনে কাজ করার সময়
জোসেফিন বেকার শিশুদের দত্তক নিতে শুরু করেছিলেন এবং এমন একটি পরিবার গড়ে তুলেছিলেন যার নাম দেওয়া হয়েছিল রেইনবো ট্রাইব। বেকার প্রমাণ করতে চেয়েছিলেন যে বিভিন্ন জাতীয় ধর্মের শিশুরা এখনো ভাই বোন হতে পারে। জোসেফিন বেকারের দুটি মেয়ে, ফরাসি বংশোদ্ভূত ম্যারিয়ান এবং মরক্কান বংশোদ্ভূত স্টেলিনা, এবং 10টি ছেলে, কোরিয়ান বংশোদ্ভূত জ্যানেট, জাপানি বংশোদ্ভূত আকিও, কলম্বিয়ান বংশোদ্ভূত লুইস, ফিনাস বংশোদ্ভূত জেরি, ফরাসি বংশোদ্ভূত জঁ-ক্লদ এবং নোয়েল, ইসরায়েলি বংশোদ্ভূত মোজেস, আলজেরীয় বংশোদ্ভূত ব্রাহিম, আইভরিয়ান বংশোদ্ভূত কফি এবং ভেনিজুয়েলা বংশোদ্ভূত মারা। কিছু সময়ের জন্য বেকার তার চতুর্থ স্বামী জো বয়লেন, তার সন্তান এবং বিশাল কর্মচারীদের সঙ্গে ফ্রান্সের ডোডর্নেতে থাকতেন। 1975 সালের 12 এপ্রিল বেকারকে তার বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পিটি সাউথ এশিয়ার হাসপাতালের কোমাতে ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়। জোসেফিন বেকার ছিলেন একমাত্র আমেরিকান বংশোদ্ভূত মহিলা যিনি পূর্ণ ফরাসি সামরিক সম্মান পেয়েছিলেন তার শেষকৃত্য অনুষ্ঠানে। আজকের নারীকণ্ঠ এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবারে সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। জো বাইডেন প্রশাসনের জন্য অন্যতম কঠিন সমস্যা হচ্ছে ভেনেজুয়েলার অবৈধ মাদুরো সরকার, সেদেশে নিপীড়নের কারণে সৃষ্ট মানবিক সংকট এবং নিকোলাস মাদুরো ও তার দোসরদের দুর্নীতিকে সামাল দেয়া। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, তাঁর কথায় বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হচ্ছে মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক হস্তান্তরে সহায়তা দেয়া এবং ভেনেজুয়েলার জনগণের দেশ ও মান উন্নয়নে সহায়তা প্রদান করা। মুখপাত্র নেড প্রাইস বলেন, তার কথায় এই গোলার্ধে সবার মতো ভেনেজুয়েলার জনগণের রয়েছে সেই গণতন্ত্র ও সরকারের প্রতি অধিকার যারা গণতন্ত্রের বিকাশ ও তা সুরক্ষা করবে। প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগেই এমনটি বলেছেন। প্রেসিডেন্ট বাইডেন বর্তমান সংকটে পতিত ভেনেজুয়েলার জনগণ তাদের পরিবার পরিজনের দুঃখ দুর্দশার কথা জানেন। প্রেসিডেন্ট মাদুরো একজন স্বৈরশাসক যার নিপীড়ন, দুর্নীতি ও অব্যবস্থাপনা এই গোলার্ধে অন্যতম নিকৃষ্ট মানবিক সংকটের সৃষ্টি করেছে। মুখপাত্র নেড প্রাইস উল্লেখ করেন, বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার ক্ষেত্রে 4টি মৌলিক নীতি অনুসরণ করবে। প্রথমটি হচ্ছে ভেনেজুয়েলানদের জন্য যথাযথ অস্থায়ী সুরক্ষা পদ নিশ্চিত করা। দ্বিতীয়টি হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের কাছে লক্ষ লক্ষ ভেনেজুয়েলার জনগণের মানবিক উদ্বেগ উত্থাপন করা। তৃতীয়টি হচ্ছে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত প্রশাসনের কর্মকর্তা ও দোসরদের লক্ষ্যবস্তু করা। চতুর্থটি হচ্ছে মুক্ত ও স্বচ্ছ নির্বাচন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে আবারও ভেনেজুয়েলার জনগণের এবং সরকারের শান্তিপূর্ণ টেকসই গণতান্ত্রিক ভবিষ্যৎ পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা দেয়া। নেড প্রাইস বলেন, সন্দেহ নেই যে নিকোলাস মাদুরো একজন স্বৈরশাসক এবং এই প্রশাসন সরাসরি মাদুরোর সঙ্গে সম্পৃক্ত হবে না। যুক্তরাষ্ট্র বরঞ্চ তার মিত্র ও অংশীদারদের মাধ্যমে তা করবে। মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা এই অঞ্চলে আমাদের অংশীদার, ইউরোপীয় মিত্র ও অংশীদার OAS এবং লিমা গ্রুপের অধীনে বিভিন্ন ফোরামের মাধ্যমে যারা গণতন্ত্রায়ন, মানবাধিকার ও ভেনেজুয়েলার দুর্নীতিবাজ স্বৈরশাসনের পতন আনতে একই লক্ষ্য পোষণ করেন, তাদের সহায়তায় এই কাজ হাসিল করবে। নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র 2015 সালের জাতীয় পরিষদকে ভেনেজুয়েলায় সর্বশেষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলে স্বীকৃতি দিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হুয়ান গাইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।